আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানান। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতায় সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে। একটি মামলা করেছিল লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইনি সংস্থা। ট্রাম্পের শুল্কের নিশানা হওয়া দেশগুলো থেকে পণ্য আমদানি করে এমন 5টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করেছিল তারা। অপর মামলাটি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাষ্ট্রের পক্ষ থেকে। আদালতের 3 জন বিচারকের একটি প্যানেল আদেশে বলেন, কংগ্রেসকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান। যুক্তরাষ্ট্রের অর্থনীতির সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে তা বাতিল করা যায় না। আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলেন রয়টার্সের কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিচার ব্যবস্থায় অভ্যুত্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর বাইরে বাণিজ্য ঘাটতিকে কারণ হিসেবে দেখিয়ে দেশের উপরে উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। এর জেরে বিশ্ববাজারে ব্যাপক অস্থিতিশীলতা দেখা দেয়। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাবকে অনুমোদন করেছে। এর মাধ্যমে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বড় একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, দ্রুত মানবিক ত্রাণ প্রবেশ এবং গাজার বেসামরিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পেশাদার কমিটির ঘোষণার রূপরেখা রয়েছে ওই প্রস্তাবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তির আওতায় হামাস 10 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে। এছাড়া কয়েকজন নিহত বন্দীর লাশ ফেরত দেবে। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হবে ফিলিস্তিনি বন্দীরা। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে এসব ধাপ বাস্তবায়ন করা হবে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে চলা আলোচনার মধ্যে হামাসের এই বিবৃতি এলো। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 600 দিন পূর্তির সময় সেখানে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা গেল। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেছেন, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। তিনি বলেন, এই প্রস্তাবে যুদ্ধ বন্ধ করা, গাজা থেকে শত্রু বাহিনী সরিয়ে নেয়া এবং স্থায়ী যুদ্ধবিরতিতে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, এখন এই বিষয়ে দখলদার রাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছি আমরা। যুক্তরাষ্ট্র প্রথম 60 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে হামাস 10 পণবন্দির বিনিময়ে 90 দিন যুদ্ধবিরতির বিকল্প প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্র পরবর্তীতে 10 দিন বাড়িয়ে সেটি 70 দিন করেছে। তবে সেটি নিয়ে এখন আলোচনা চলছে। গত কিছুদিন ধরেই হামাসের সাথে এই বিষয়ে সরাসরি আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ। শুভেচ্ছার নিদর্শন হিসেবে এক মার্কিন নাগরিক বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এরপর দুই পক্ষের আলোচনা আরও অগ্রসর হয়েছে। কিন্তু ইসরায়েলি সরকার এখনও যুদ্ধবিরতির বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। তারা গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। এর মধ্যে গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। প্রতিদিন ইসরায়েল মিসাইল কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। ইন্দোনেশিয়া বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও স্বীকৃতি দিতে প্রস্তুত। তবে এর জন্য তেল আবিবকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এই ঘোষণা দেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রাবো সুবিয়ান্তো বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই একমাত্র পথ। এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায়। আমাদের ইসরায়েলের অধিকারকে স্বীকার করতে হবে। ইসরায়েল একটি সার্বভৌম দেশ, এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইন্দোনেশিয়া স্পষ্ট করেছে, ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে। ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাশে দাঁড়িয়ে প্রাবো বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, ফ্রান্সও ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে পদক্ষেপ সমর্থন করে চলবে। ইন্দোনেশিয়ায় বর্তমানে ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েলকে তারা স্বীকৃতিও দেয়নি। এর আগে দ্বীপদেশ মাল্টা দেশটিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলার এই ঘোষণা 45 বছরের পুরনো একটি জাতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে। তিনি গাজায় চলমান মানবিক ট্র্যাজেডির কথা উল্লেখ করে এই সিদ্ধান্তকে নৈতিক বাধ্যবাধকতা হিসেবে আখ্যা দেন। তবে এই স্বীকৃতি আগামী 20 জুন এক সংবাদ সম্মেলনের পর কার্যকর হবে। আবেলা গত রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তার আগে গত 10 এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে তার দেশ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানান। আগামী জুনেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। তিনি বলেন, আমাদের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা আগামী মাসগুলোতেই তা করব।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া এমন তথ্যের পর নড়েচড়ে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন তিনি। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এর মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো। ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের ওপর কোনো সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়। কারণ ওমান ও ইটালিতে ইতিমধ্যে বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন এখন ইরানে হামলা করা ঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি আছি। নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে, তবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। আল জাজিরা বলছে, ওমান ও ইটালিতে কয়েক দফা বৈঠকের পর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দ করা অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম পরিশোধনের অধিকার মেনে নেয়, তাহলে ইরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে পারে। তাদের ভাষ্য, যদি ওয়াশিংটন এই শর্তগুলো মেনে নেয় তাহলে শিগগিরই একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব, তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ফল এখনও অনিশ্চিত, তবে আলোচনার অব্যাহত থাকা ইতিবাচক দিক। এর মানে হচ্ছে দুই পক্ষের মধ্যে সমাধানে পৌঁছানোর ইচ্ছা রয়েছে। কাশ্মীর উভয় দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নৌশু এবং পর্যটন কেন্দ্র নিয়ে নয়াদিল্লির সঙ্গে সংলাপে বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতকে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি। ত্রিপাক্ষিক এক সম্মেলনে যোগ দিতে ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন পাক প্রধানমন্ত্রী। বুধবার সেখানে দেয়া এক ভাষণে নয়াদিল্লিকে তিনি বলেন, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে আমরা এই অঞ্চলে শান্তি চাই, আর এই শান্তির পথে যেসব ইস্যু বাধা সৃষ্টি করছে, বন্ধুত্বপূর্ণ উপায়ে সেসব সমাধানের জন্য আমাদের আলোচনার টেবিলে আসা জরুরি। শাহবাজ বলেন, কাশ্মীর নিয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে যে রেজুলেশন পাশ হয়েছে তাতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর ভাগ্য নিয়ন্ত্রণের এখতিয়ার রয়েছে শুধুমাত্র সেখানকার জনগণের। সংলাপে আমরা এই ব্যাপারটিকে সামনে আনতে চাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত যদি সত্যি সন্ত্রাসবাদ নির্মূল করতে চায়, পাকিস্তান নির্দ্বিধায় সেক্ষেত্রে সহযোগিতা করবে, কারণ পাকিস্তান হলো সন্ত্রাসবাদের ভয়াবহ শিকার। শুধু এই সন্ত্রাসবাদের কারণে আমরা গত কয়েক দশকে 90,000-এরও বেশি প্রাণ হারিয়েছি। আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে $15,000 কোটি। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলায় পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 পর্যটককে হত্যা করে একদল বন্দুকধারী। এরপর পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় ভারত, যে ঘটনায় দুই পক্ষের মধ্যে শুরু হয় যুদ্ধ। 3 দিনের যুদ্ধে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়, তবে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 3 দিন লড়াই করার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। আজারবাইজানে দেয়া বক্তৃতায় ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে শাহবাজ বলেন, সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ব্যাপারটি খুবই দুর্ভাগ্যজনক। সিন্ধু নদের পানি পাকিস্তানের 240 কোটি মানুষের লাইফলাইন। ভারত এই চুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে, কিন্তু এটি সম্ভব নয়। অতীতেও সম্ভব ছিল না, ভবিষ্যতেও হবে না। আমরা ইতিমধ্যেই এই ইস্যুতে তৎপরতা শুরু করেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন, তবে এই দাবি এখনও হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। মোহাম্মদ সিনওয়ার হলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ইয়াহিয়া 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2024 সালে অক্টোবরে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। গত 19 মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় হামাসের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। মোহাম্মদ সিনওয়ার ছিলেন গাজায় জীবিত থাকা কয়েকজন পরিচিত শীর্ষ নেতার একজন। তবে ইসরায়েলের দখলে না থাকা গাজার অংশে এখনও হামাস তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর মাঝে মাঝে হামলা চালাচ্ছে। সিনওয়ার হামাসের সশস্ত্র শাখার প্রধান হিসেবে পণবন্দীদের মুক্তি সংক্রান্ত যে কোনো চুক্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন, ফলে তার মৃত্যু যুদ্ধবিরতির প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েল বলছে, যতক্ষণ না সব পণবন্দী মুক্ত হবে এবং হামাস সম্পূর্ণভাবে ধ্বংস বা নিরস্ত্র হয়ে নির্বাসনে যাবে, যুদ্ধ চলতেই থাকবে। নেতানিয়াহু পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মোহাম্মদ সিনওয়ার সহ হামাসের কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর কথা বলেন। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। মোহাম্মদ দেইফ, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।